অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে এই প্যাটার্নের এই অধ্যায় থেকেই আরও কিছু ব্যতিক্রমী কিছু নিয়ম এবং ব্যতিক্রমী কিছু নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং সেই বিষয়গুলো তোমাদেরকে সুন্দর করে বোঝাবো এবং তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসের সাথেই থাকবে এবং এই ক্লাসটি পুরোপুরি তোমরা দেখবে এবং এখান থেকে অনেক অজানা অনেক কিছুই তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে এবং এর ফলে তোমাদের পরীক্ষাতেও এগুলি যদি আসে তোমাদের সমস্ত সমস্যারই সমাধান করতে পারবে পরীক্ষার হলেও। তা আমি আগেও বলেছি, এখনও বলি, আমি সবসময়ের জন্য এই বইয়ের ভিতরে যে যে টপিকসগুলো আছে ওই সমস্ত টপিকসগুলো নিয়েই তোমাদের আলোচনা করি। আমি বইয়ের একদম প্রথম পৃষ্ঠা 1 নম্বর পৃষ্ঠায় আছে প্যাটার্ন নিয়ে তোমাদের আলোচনা করেছি, সেগুলি বোঝানো হয়েছে। 2 পৃষ্ঠায় আছে মৌলিক সংখ্যা, সেগুলো বোঝানো হয়েছে তোমাদের। তারপর 3 পৃষ্ঠায় আছে ক্রমিক সংখ্যার যোগফল, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে বেশ কিছু অঙ্কও তোমাদেরকে করানো হয়েছে। বইয়ের অনুশীলনীর অঙ্ক, বইয়ের ভিতরে 3টি সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো সমাধান করা হয়েছে এই সম্পর্কিত। আশা করি সবই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এরই মাঝে আমি বইয়ের 3 পৃষ্ঠায় শুধু বক্সের মধ্যে একটি টপিকস ছিল যেটি শুধু আলোচনা করিনি। শুধু এই বক্সের ভিতরে এখানে সামান্য একটি কাজ দেওয়া ছিল, একটি অংশ, শুধু এটুকুই আলোচনা করিনি। সেটি হলো তোমাদের আমি আজকে আলোচনা করব। সেটি হলো আমি প্রথমত আলোচনা করব 1 নম্বরে বইয়ের 3 পৃষ্ঠা ফিবোনাক্কি সংখ্যা। এখানে ফিবোনাক্কি সংখ্যা কি, এটা কিন্তু পরীক্ষাতে তোমার আসে। বিভিন্ন সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা ক নাম্বারে দিয়ে দিল ফিবোনাক্কি সংখ্যা কী, বা একটা প্যাটার্ন দিয়ে দিল, বা একটা ধারা দিয়ে দিল। এই ধারাটি কোন ধারা, এই ধারার নাম কি ব্যাখ্যা করো, বা কোন রকমের সংখ্যার ধারা বা প্যাটার্ন ব্যাখ্যা করো। এগুলো তোমাদেরকে বলে দেওয়া থাকে, যার জন্য সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু জানাবো ফিবোনাক্কি সংখ্যা কী এবং এই সম্পর্কে একটু আলোচনা তোমাদের এখানে আমি করব। এটা 1 নম্বরে। এরপর 2 নম্বরে দেখো, আমি বলছি এখানে বইয়ের আমার যা যা বাকি ছিল আমি আজকে একটা লিস্ট করছি এবং এই লিস্ট করে এইটুকু করলে আমাদের বইয়ের আর কোনো কিছু বাকি থাকবে না। আমি গতদিনও বলছিলাম বইয়ের মনে হয় সব শেষ, কিন্তু না, খুঁজে দেখি না, বইয়ের মধ্যে আরও কিছু আমাদের বাকি রয়ে গেছে। তাহলে আমাদের কোনো কিছুই বাকি থাকবে আর আমরা একটা চ্যাপ্টারকে শেষ করে দেবো, সেটা তো হতে পারে না। আমরা অবশ্যই বইয়ের A to Z সব কিছু শেষ করেই আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তা সেক্ষেত্রে দেখো 2 নম্বরে আমাদের এখানে আসলে বইয়ের 5 পৃষ্ঠায় সংখ্যাকে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। এটা অবশ্য করাইছি, 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। দেখো তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায় একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া ছিল একদম লাস্টে, যেটা গত ক্লাসে করাইছি। 11 নম্বর প্রশ্ন, 29 এবং 37কে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, এই কথাটা দেওয়া ছিল এবং সেই অঙ্কটি করে দিয়েছিলাম। এবং তখন কিন্তু তোমরা ওই লেকচারটি খুলে দেখো এবং সেখানে তোমরা ওই আমি কি বলছি সে কথাটুকু তোমরা লক্ষ্য করলে পাবে। সেখানে কিন্তু আমি বলছি যে কোন একটি সংখ্যাকে 2টি বর্গের সমষ্টিরূপে কিভাবে প্রকাশ করা যায়, এটি তোমাদেরকে আমি বিস্তারিত শেখাইনি, কিন্তু আমাদের এখানে প্রশ্নের অঙ্কের মধ্যে এটা আসছে, আমি এটা এখানে করে দিলাম, এখানে সমাধান করে দিলাম। তবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা তোমাদের পরবর্তীতে আরেকদিন আমি করে দেবো, এ কথা বলে দিয়েছিলাম। তোমরা আমার কথাটা সত্য কিনা তোমার পিছনের লেকচারেও ওগুলি তোমরা চেক করে দেখতে পারো এবং সেই সম্পর্কেই আমি আজকে বিস্তারিত আলোচনাটা করব। কারণ ওখানে তো অঙ্কের মধ্যে ছিল, সমাধান করে দিয়েছি, কিন্তু এটাকে নিয়ে আরও বড় সংখ্যা থাকলে আরও কীভাবে আমরা এটাকে সমাধান করব বিস্তারিত আমাদের একটু জানা দরকার। কারণ পরীক্ষাতে যে এই 2টি সংখ্যাই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, অন্য সংখ্যাও থাকতে পারে। তাহলে সেগুলিকে আমরা কীভাবে সমাধান করব, সেগুলো তো আমাদের শিখতে হবে, জানতে হবে। তাহলে সেই সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো, বইয়ের এই 2টি বর্গের সমষ্টিরূপে কীভাবে প্রকাশ করা যায় এই বিষয়টাও তোমাদেরকে জানাবো। এরপর আমি দেখো এই ফিবোনাক্কি সংখ্যা এবং 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, এই 2টি টপিক্সের আলোকে আমি যে কোনো একটা বানায় একটা সৃজনশীল প্রশ্ন করে সমাধান করে দেব। এই 3টি কাজ তোমাদের আজকে আমি করব এবং তোমরা এই 3টি কাজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি শিখলে তোমাদের বইয়ের একেবারে খুঁটিনাটি যেখানে যেখানে যা বাকি ছিল সবগুলি কমপ্লিট হয়ে যাবে আশা করি। তাহলে আমরা শুরু করি ক্লাস, এবং ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়াবো, প্রথমেই আমি বলছি ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে। দেখো বইতেই লিখে দেওয়া আছে ফিবোনাক্কি সংখ্যা কী। আসলে ফিবোনাক্কি সংখ্যা হলো কোনো একটি ধারা বা ক্রম বা প্যাটার্ন, কোনো একটি ধারার পরপর 2টি সংখ্যার যোগফল, পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফল যদি হয় পরবর্তী সংখ্যা, তবে এরকম ধারার
এরকম সংখ্যা সম্বলিত যে ধারা বা প্যাটার্ন, সেই সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। আর এই ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কিত বা সম্বলিত যে ধারা বা প্যাটার্ন, সেটাকে বলা হয় ফিবোনাক্কি প্যাটার্ন বা ফিবোনাক্কি সংখ্যা সম্বলিত প্যাটার্ন বা ধারা, এই কথাটাই। তাহলে এখন এই কথাটা আমি মুখে বললাম সংজ্ঞা আকারে, সংজ্ঞা তোমাদের মনে থাকবে না, কিন্তু তোমরা নিজেরাই বানায় বলতে পারবে। আমার এখানে বইতেও সংজ্ঞা দেওয়া নাই, নিজের মতো করেই বললাম, এবং তোমরা দেখবে এইভাবেই নিজের মতো করেই এটি সাজিয়ে গুছিয়ে দিতে পারবে। ঠিক আছে? এখানে যেমন লেখছে বইতে, এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়, কিন্তু এখানে তো সংখ্যাটা সরাসরি দেওয়া নাই, তাহলে সংখ্যাটা তোমরা নিজেরাই বলতে পারবে। খালি এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়, এটা তো হলো না। তাহলে দুইটি সংখ্যার কোনো একটি ধারার, দুইটি সংখ্যার বা পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয়, তবে এরূপ ধারাকে বা এরূপ সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। যেমন আমি দুই একটি উদাহরণ দিলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি বইয়েরটা আগে দিই, তারপর আরও দুই একটি বানাই দিই। বইতে এখানে আছে 0, 1, 1, 2, 3 এরকম দেওয়া আছে। দেখো 0, 1, 1, 2, 3, 5, 8, 13। আমি কিন্তু এখানে মুখস্থ লিখতেছি না, আমি কিন্তু হিসাব করেই লিখছি, ডট 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 ডট। বইতেও দেখো ওইগুলোই দেওয়া আছে, 13-র পর আরও বেশি দেওয়া আছে, 21, 24 পর্যন্ত দেওয়া আছে। বইতে যেগুলো দেওয়া আছে 13, 21, 34 এরকম এই পর্যন্ত দেওয়া আছে বইতে। তাহলে এই যে একটি ধারা বা এই যে একটি প্যাটার্ন, এই ধারাটাকে বলা হয়েছে আমাদের কি? ফিবোনাক্কি সংখ্যা সম্বলিত ধারা। ঠিক আছে? যেমন আমরা বলি স্বাভাবিক সংখ্যার ধারা বা জোড় সংখ্যার ধারা, বিজোড় সংখ্যার ধারা, এরকম আমরা বিভিন্ন ধরনের ধারা বলতে পারি। ঠিক একই রকম আমাদের এটা একটা ধারা, কিন্তু এটাকে আমরা বীজগণিতিক আকারে কিন্তু প্রকাশ করতে পারি না। বীজগণিত আকারে যেমন আমরা ওই যে ক ধরে ধরে আমরা যে একটা ধারা প্রকাশ করছি, সেই ধারা অনুযায়ী কিন্তু এটা আমাদের এই সূত্রে পড়বে না। এটাকে আমাদের ফিবোনাক্কি ধারা বলা হয়। সেটা কিভাবে? দেখো, এই প্রথম দুইটি সংখ্যার যোগফল 0 আর 1, এই দুইটাকে যোগ করো, যোগ করে দেখো কত পেয়েছো, 1 পেয়ে গেছো। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আবার এই 1 আর 1 এই দুইটাকে যোগ করলে কত হয়? 2। দেখো এই 1 আর 2 এই দুইটাকে যোগ করলে কত হয়? 3। 1 আর 2 যোগ করলে কত? 3 না? আবার দেখো এই 2 আর 3 এই দুইটাকে যোগ করলে কত হয়? 5। 3 আর 5 এই দুইটাকে যোগ করলে কত হয়? 8। দেখো 5 আর 8 এই দুইটাকে যোগ করলে কত হয়? 13। 8, 5, 13। ঠিক এভাবেই সবগুলো চলে গেছে। তাহলে আমি কিছুক্ষণ আগে যে সংজ্ঞাটা বললাম, তোমরা এখন নিজেরাই সংজ্ঞা বানিয়ে বলতে পারবে। পূর্ববর্তী মানে আগের পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয়, এই দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। আবার এই দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান, এই দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। মানে আগের দুইটি সংখ্যার যোগফল পরের একটি সংখ্যার সমান হলে এরূপ সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। আর এই ফিবোনাক্কি সংখ্যা দিয়ে যে প্যাটার্ন তৈরি করা হয় বা যে ধারা তৈরি করা হয়, এই ধারাটাই হলো আমাদের ফিবোনাক্কি সংখ্যা সম্বলিত ধারা বা ফিবোনাক্কি ধারাও বলতে পারি আমরা। ঠিক আছে? তাহলে আমাদের ফিবোনাক্কি সংখ্যা কি ক্লিয়ার? এবার এখন আমি কিন্তু জাস্ট ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে একটা মোটামুটি বিস্তারিত একটু বেসিক নলেজ তোমাদেরকে দিয়ে গেলাম। এরপর দেখি এখানে আমাদের কাজ কি কি দেওয়া আছে। এখানে আমাদের কাজে দেওয়া আছে এত একটি ফিবোনাক্কি সংখ্যা বলা হয়, সংখ্যাটিতে কত প্যাটার্ন পাও কিনা এটা হয়ে গেল। ঠিক আছে? এখান থেকে বইতে আর কিছু দেওয়া আছে? নেই, আর তেমন কিছুই নেই ফিবোনাক্কি দিয়ে এখানে বইতে, আর আমাদের তেমন কোনো কিছু নেই। অতএব আমাদের ফিবোনাক্কি সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করলাম। আমি বানিয়ে একটা সৃজনশীল করাবো, তাহলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? এরপর দেখো আমরা এর পরবর্তী অংশে চলে যাই। এর পরবর্তী পৃষ্ঠায় যদি আমাদের এই ধারাটারই যদি বলে দেয় যে এর পরবর্তী ধারার এই ধারাটা দিয়ে বললো এই ধারার পরবর্তী 5টি সংখ্যা নির্ণয় করো। এই একটি ধারা দেওয়া আছে মনে করো, এই ধারার পরবর্তী 5টি সংখ্যা নির্ণয় করো। যদি বলে নাই, যদি বলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো তাহলে লিখব আমরা প্রদত্ত ধারার
পূর্ববর্তী দুইটি পদের যোগফল সমান সমান পরবর্তী পদ। এই তো, তাহলে সুতরাং ধারার পরবর্তী প্রথম পদ, আমাদের এই ধারাটা দেওয়া আছে, ধারার পরবর্তী প্রথম পদ মানে 34-এর পর প্রথম কোনটা, আমাদের বলছে কি 5টি পদ নির্ণয় করো। যদি বলে 5টি, ধারার পরবর্তী 5টি পদ নির্ণয় করো, 10টি পদ নির্ণয় করো, 8টি পদ নির্ণয় করো, এরকম যদি আমাদের কোনোটা বলে দেয়, সেক্ষেত্রে আমি একটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে সমাধান করে দিচ্ছি। তাহলে ধারার পরবর্তী প্রথম পদ কি হবে? দেখো, আমাদের এই পূর্ববর্তী দুইটি পদের যোগফল অর্থাৎ 21 যোগ 34 সমান সমান কত? 4 আর 1 5, 3 আর 2 5। তারপরে ধারার পরবর্তী দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত হবে বলো? এই 34-এর সাথে 55 যোগ, 34 যোগ মানে তখন এটা এখানে তো 55 হয়ে যাবে, সেই 55-এর সাথে কাকে যোগ করব? 34-কে, অর্থাৎ এই দুইটাকে যোগ করব। ঠিক আছে, 34 যোগ 55 সমান সমান কত হয়? 5 আর 4 9, 5 আর 3 8। ধারার পরবর্তী তৃতীয় পদ কত? এই 55 আর এটা যোগ, 55 যোগ 89। দেখো, 9 আর 5 14, 4 হাতের হলো 1, 8 আর 1 9 আর 5 14, 144। ধারার পরবর্তী চতুর্থ পদ কত? 89 যোগ 144 সমান সমান 9 আর 4 13, 3 হাতের হলো 1, 4 1 5 আর 8, 8 5 13, 3 হাতের হলো 1 আর 1 2। ধারার পরবর্তী পঞ্চম পদ কত হবে? 144, এই যে 144 যোগ 233। দেখো, 3 আর 4 7, 3 আর 4 7, 2 আর 1 3। এটি অ্যান্সার। আমাকে অ্যান্সার বের করতে বলছে পরবর্তী 5টি পদ নির্ণয় করো। তাহলে পরবর্তী 5টি পদ এই। ঠিক আছে, যদি আমাদের এরকম প্রশ্ন থাকে তাহলে সেটা আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আমাদের 1 নম্বর অপশনটা মোটামুটি হয়ে গেল ফিবোনাক্কি সম্পর্কে। আশা করি কোনো অঙ্ক আসলে তোমরা পারবে। এবার আমরা 2 নম্বর অপশনে বলছে কি, বইয়ের 5 পৃষ্ঠা, সংখ্যাকে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, এটার জন্য নির্ধারিত, আমি গতদিনও বলছি, কোনো সূত্র নেই। এটা আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। গতদিন আমি অঙ্কের, সৃজনশীল অঙ্কের মাঝে তাও আমি 3টি সৃজনশীল প্রশ্নের অঙ্ক করাইছি। সেখানে একদম লাস্টের অঙ্কটার মধ্যে আমি সমাধান করছি। তখন সময়ের স্বল্পতার কারণে আমি ভালোভাবে শুধু অঙ্কটাকে সমাধান করে দিয়ে দিছি, হালকা একটু বুঝিয়ে দিছি এবং বলছি এই সম্পর্কে তোমাদের বিস্তারিত পরবর্তী আরেকটি ক্লাসে বোঝাবো। তাহলে আজকে আমি সেই বিস্তারিতটা বোঝাবো এবং সেখানে কিভাবে আমাদের টেকনিকগুলো অবলম্বন করবো সেটাই। এটার কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই। কোনো একটি সংখ্যাকে বা কোনো রাশিকে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশের জন্য আমরা সূত্র শিখে আসছিলাম বীজগণিতে। যেমন এ বি সমান সমান আমরা শিখে আসছিলাম এ বি সমান সমান কি? এ প্লাস বি ডিভাইড বাই 2, মনে আছে? হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই দুইটি সংখ্যার গুণফল থাকলে সেই দুইটাকে আমরা দুইটি বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি। এটা আমরা সূত্রের মাধ্যমে শিখে আসছি। কিন্তু দুইটি বর্গের যোগফল রূপে প্রকাশ, সেটা কিন্তু আমরা শিখি নাই। তাহলে সেই জিনিসটাকে এখন আমরা সূত্র প্রয়োগ না করে আমরা আমাদের মতো করে কিভাবে এটাকে সমাধান করব সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার আগে দুইটি সংখ্যার বর্গ আকারে তো আমি এই সাইডে একটা জিনিস আমি লিখে রাখি তোমাদের বোঝানোর খাতিরে। যেমন 1-এর স্কোয়ার কত হয় বলো তো? 1-এর স্কোয়ার মানে 1 1 1 মানে 1 গুণন 1, তাই না? 2-এর স্কোয়ার 2 দুগুণে 4, 3-এর স্কোয়ার 3 3 9, 4-এর স্কোয়ার 4 4 16, 5-এর স্কোয়ার 5 5 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার
64, 9 স্কোয়ার 81, এই তো, আর 10 স্কোয়ার 100। এই কয়েকটা জিনিস আমরা জানি, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমার ডান পাশে একক স্থানীয় অঙ্কে, যেগুলি কি ডান পাশে, এগুলি সবই একক স্থানীয় অঙ্ক না, এগুলি একক স্থানীয় অঙ্ক। এই যে আমরা বর্গ নির্ণয় করলাম, কোনো বর্গের মধ্যেই একক স্থানীয় অঙ্কে 2 নাই। আছে কি এখানে কোথাও কোনোটার মধ্যে 2 আছে? তাহলে এই সবগুলোর কোনোটার মধ্যেই আমরা একটা জিনিস দেখলাম, 2 নাই। এই একক স্থানীয় অঙ্কে কোনোটার মধ্যেই, কোনো বর্গের মধ্যেই 3 নাই। একক স্থানীয় অঙ্কে কোনো বর্গের মধ্যেই 6 নাই, 7 নাই, 2, 3, 7 এগুলি নাই। একক স্থানের কোনো বর্গের মধ্যেই 8 নাই। অর্থাৎ আমাদের মোট অঙ্ক কয়টি? 10টি। 10টি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 1 থেকে 9 এবং 0, এই মোট 10টি অঙ্ক না? সেই 10টি অঙ্কের মধ্যে এই 4টি অঙ্ক একক স্থানে অঙ্কে কোনোটার কোনো কিছুর বর্গের মধ্যেই হবে না। যে কোনো সংখ্যার বর্গ বানাও, এই 4টি লাস্টে এই 4টি সংখ্যা থাকবে না, মানে এই 4টি অঙ্ক থাকবে না। ক্লিয়ার? এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস মোটামুটি জানতে পারলাম, বুঝতে পারলাম। এখন দেখো আরেকটা জিনিস আমরা এখান থেকে, আর অনেকগুলো জিনিস কিন্তু এখান থেকে আমরা শিখতে পাই। এখান থেকে আমরা এক হয়, একক স্থানীয় অঙ্কে 1 পাওয়া যায় শুধুমাত্র 2টি সংখ্যার বর্গে। কি কি? 1 এর বর্গে এবং 9 এর বর্গে। শুধু 1 এবং 9 এর বর্গে দেখো, 1 আর 9 এই দুইটার বর্গে লাস্টে 1 পাওয়া যায়, ঠিক আছে। বাকি যে 6টা, সেই 6টার কথা বলছি। এরপর দেখো 2, 3 তো নাই, 4 পাওয়া যায় মাত্র 2 আর হলো 8 এর বর্গে। দেখো 2 আর হলো 8, এই দুইটার বর্গে পাওয়া যায় 4। আর শুধু 5 এর বর্গেই 5 পাওয়া যায়, অন্য কিছুতেই 5 পাওয়া যায় না, ঠিক আছে। এবার 6 পাওয়া যায় কিসের কিসের বর্গে? দেখো 6 পাওয়া যায় আমাদের 4 এর বর্গে আর হলো 6 এর বর্গে। 4 আর হলো 6, এই দুইটার বর্গে 6 পাওয়া যায়। আর 9 পাওয়া যায়, 9 পাওয়া যায় দুইটায়, 7 এবং 3-এ। 3 আর হলো 7, এই দুইটার বর্গে পাওয়া যায় 9। আর 0 পাওয়া যায় শুধুমাত্র 0 থাকলেই, অর্থাৎ 10, 20, 30, 40 যে কোনো সংখ্যা, অর্থাৎ শূন্যের বর্গেই 0 পাওয়া যায়, অন্য কোনোটার বর্গে 0 পাওয়া যায় না। এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম, ঠিক আছে। এখন এই কয়েকটা জিনিস আমি কেন শিখলাম? আমি টেকনিক, আমি তো বলছি আগে যে তোমাদের এগুলোর কোনো ধারাবাহিক কোনো নিয়ম নাই, সূত্র নাই, কিন্তু আমরা এখান থেকে কিছু টেকনিক শিখব। সেই টেকনিকগুলো শেখার জন্য আমরা এখানে কিছু দেখি, বইতে আমাদের এখানে আছে। আমরা কত পৃষ্ঠা বলছি? 5 পৃষ্ঠা, তাই না? 2 নম্বর বইয়ের 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা 1.3-এ এখানে দেখো লেখা আছে 50-কে আমরা কার কার বর্গ বানাতে পারি, তারপরে 65-কে কার কার বর্গ বানাতে পারি। তারপরে এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে, সেই কাজগুলো কি? 130, 170, 185 এগুলোকে 2 ভাবে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। আবার 325-কে 3টি ভিন্ন উপায়ে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তার মানে এখানে কিন্তু অনেকগুলো কাজ, অনেকগুলো অঙ্ক, এটা কিন্তু আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমি যতটুকু সম্ভব দ্রুত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার একটু চেষ্টা করছি। যেমন 50, আমার বইতে এখানে যেটা দেওয়া আছে, 50-কে কার বর্গ করতে পারি? 50 মানে আমরা আগে দেখি 1 এর বর্গ চিন্তা করি। 1 এর বর্গ মানে 1, 1, 1, 1, ঠিক আছে। এখন এই 50 থেকে যদি আমি 1-কে স্কোয়ার করলে কত হয়? 1। তাহলে আমার দুইটার যোগফল লাগবে, তাই না? তাহলে 50 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে থাকে 49। সেই 49 হয় কার বর্গ? 7 এর বর্গ, 7, 7, 49। তাহলে আমাদের হয়ে গেল এটা। অথবা এটাকে আমি যদি বলি 5 এর বর্গ, আচ্ছা 2 এর বর্গ দিয়ে চিন্তা করি, দেখো হবে না যে 2 এর বর্গ। তার কারণটা কি? 2 এর বর্গ যদি দেই তাহলে 2 দুগুণে কত? 4। 50 থেকে 4 বাদ দিলে কত থাকে? 46। 50 থেকে 4 বাদ দিলে 46। 46 কি কারো বর্গ হয়? হয় না, কারণ 5 এর বর্গ হয় 5, 5, 25, 6 এর বর্গ 6, 6, 36, 7 এর বর্গ 7, 7, 49। তাহলে 36 আর 49-এর মাঝখানে 46 কারো কোনো বর্গ হয় না। অতএব আমাদের এখানে 4 দিয়ে 2 দিয়ে হবে না। 3-কে যদি স্কোয়ার করি, এখানে যদি 3 এর বর্গ নেই, দেখি 3 × 9,
তাহলে 50 থেকে 9 বাদ দিলে থাকে কত? 41। 41 কারো বর্গ হয় না। এখানে কি কারো বর্গ আছে? 41 নাই। ঠিক আছে, এরপর দেখো যদি আমরা দেই 4 বর্গ, 4 4 16, 50 থেকে 16 বাদ দিলে কত থাকে? 50 থেকে 16 বাদ দিলে থাকে 34। তাহলে 34ও কারো বর্গ হয় না। 36 হলে হয়তো, 6 6 36, তাহলে 34 হয় না। তাহলে আমাদের 4 স্কোয়ার করলেও এটা হবে না। যদি আমরা 5 স্কোয়ার করি, 5 5 25, 50 থেকে 25 বাদ দিলে আরও 25 থাকে, সেটাকে আমরা আবার 5 স্কোয়ার করতে পারি। তাহলে আমাদের এই দুইটি উপায়ে আমাদের 50কে কি দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে সক্ষম হলাম। এটাকে আর কোনো উপায়ে সম্ভব নয়। এই দুইটি উপায় একমাত্র আছে। একইভাবে দেখো এখানে 65 আছে। 65কে আমরা কি করতে পারি? দেখো 65কে আমরা চিন্তা করি, 1-এর যদি বর্গ করি, 1 1 1, 65 থেকে 1 বাদ দিলে 64, তাহলে তো হয় 8 8 64, তাহলে যোগ 8। এইভাবে তোমাদের দ্রুত ব্রেন খাটায় কাজ করতে হবে, আর কিছু না। 2-এর বর্গ যদি দেই, 2 2 4, 65 থেকে 4 বাদ দিলে 61 হবে না। 3কে স্কোয়ার করলে 3 3 9, 65 থেকে 9 বাদ দিলে কত থাকে? 65 থেকে 9 বাদ দিলে 56 হবে না। 3 বার যদি নেই, 3 3 9, ও না 9 দিয়ে তো করলাম। 4 যদি করি, 4 4 16, 65 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত থাকে? 65 থেকে 16 বাদ দিলে, মুখে মুখে পারলাম না এটা বিয়োগ করতে, 65 থেকে 16 বাদ দিলে 9, হাতের হলো 1, 2 আছে কত হলে 6 হবে, 3 না 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 49, এটা যায় 7 7 49। তাহলে আমরা এখানে কী করতে পারি? 4 স্কোয়ার মানে 4 4 16 যোগ 7 স্কোয়ার, 7 7 49। এভাবে আমাকে চিন্তা করে করে বের করতে হবে। এটার ধারাবাহিক কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, কোনো সূত্রও নাই। ঠিক আছে, তাহলে তোমাকে এইটাই এভাবে করে আসতে হবে অঙ্কটা, আর কোনো উপায় নাই। ঠিক আছে, এখন এই দুইটা গেল। এখন আমার বইতে যে কাজগুলো দেওয়া আছে, এই কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিই, বাকিগুলো মুছে দিলাম। কিন্তু এটাকে আমি রাখবো এখানে আমার কিছু টেকনিক দেখানোর জন্য। এগুলো তো ছোটো অঙ্ক ছিল, একটু বড় অঙ্কে আমাদের এই টেকনিকটা কাজে লাগবে। বই 5 পৃষ্ঠা, কাজের 1, 130, 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টিরূপে নিম্নে প্রকাশ করা হলো। এখানে আমরা লিখব 130 সমান সমান আমরা কত সাথে কত যোগ করতে পারি। এই 130কে আমরা দুইভাবে বলছে, তাই না? তাহলে আমরা 1কে যদি স্কোয়ার করি, এখানে 1কে স্কোয়ার করলে আমাদের কত হয়? অন্য জায়গায় রাফ চিন্তা করতেছি, 1কে স্কোয়ার করলে 1, তাহলে 130 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 130 থেকে 1 বিয়োগ করলে থাকে 129। 102 এর 9 29, এই 29 মানে লাস্টে 9, এই 9 লাস্টে 9 আছে, মানে তাহলে কার কার বর্গ হতে পারে? দেখো আমি যে সিস্টেমটা দেখাইছিলাম, 3 আর 7-এর বর্গ হতে পারে। তাহলে 3কে বর্গ করলে কি 129 পাওয়া যায় না? 7কে বর্গ করলে 7 7 49 পাওয়া যায় না? 3-এর পর আমরা চিন্তা করবো 13 দিয়ে, অন্য কোনোটা দিয়ে কিন্তু আমি চিন্তা করবো না। দেখো এই যে 129, এই 129 কার বর্গ সেটা আমরা চিন্তা করবো কীভাবে? চিন্তা করার পদ্ধতিটাই হলো আমার এখানে টেকনিক, তোমাদের যে বলছি, যে কৌশলে আমরা কাজগুলো আগাবো। 129 মানে লাস্টে 9, 9 মানে আমাদের এই কয়েকটা, এই 3 আর 7 দিয়েই হতে হবে, অন্য কোনোটাতে মিলবে না। তাহলে দেখি 3 দিয়ে হলো না, 7 দিয়ে হলো না, তাহলে 3 আর 7 দিয়ে হলো না, মানে তাহলে 13 দিয়ে চিন্তা করবো। 3 7-এর পর 8 9 10 11 12, এগুলি দিয়ে আমি চিন্তাই করবো না, অযথা চিন্তা করে আমি সময় নষ্ট করবো না। তাহলে আমি চিন্তা করবো 13 দিয়ে। 13কে স্কোয়ার করলে 13 13 100, 13 13 169, বেশি হয়ে যায়। আর 17 দিলে তো আরও বেশি হবে, অতএব আমাদের হবে না এটা। 1কে স্কোয়ার করে আমাদের যে বাকি থাকে 129, ওই 129কে কারো স্কোয়ার বানানো যায় না, আমরা এটা নিশ্চিত করে ফেললাম। এবারে যদি আমরা এটাকে 2 যদি মনে করো 2কে স্কোয়ার করি, তাহলে 2কে স্কোয়ার করলে কত হয়? 2 2 4, 130 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 126। 126 মানে লাস্টে 6 আছে, তাই না? তাহলে লাস্টে 6 আছে কার বর্গে? যে লাস্টে 6 থাকে একমাত্র 4-এর আর 6-এর,
তাহলে 4কে স্কোয়ার করলে 4 4 16 হলো না। 6কে 6 6 36 হলো না। তাহলে আমরা 14কে চিন্তা করবো। 14কে চিন্তা করলে 14 14 196, অনেক বেশি, অতএব এটাও হলো না। 14 ছাড়া আর মাঝখানে কোনোটা দিয়েই এটা মিলবে না, তাহলে আমাদের 4 দিয়েও কিন্তু হলো না। আমি কনফার্ম হয়ে গেলাম। এবার দেখি 3কে দিয়ে, এটা 3 3 9, 3 3 9 না, তাহলে 130 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 121। 130 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 121। 121 11 11 121 মিলে গেছে। 121 মানে কার বর্গ হবে? 21 মানে লাস্টে 1 আছে কার? 1 অথবা 9-এর। 9 9 81 হলো না, তাহলে 1 আছে, 1-এও হলো না, তাহলে 1 1 11-তে হবে। 11 11 121 মিলে গেছে। ক্লিয়ার? তাহলে আমার কিন্তু এই যে টেকনিকগুলো, এই টেকনিক দেখেই কিন্তু তোমার খুব দ্রুততা, আমি বোঝাইতেছি দেখে আমার সময় লাগতেছে, আমি কিন্তু না বোঝাইলে আমি কিন্তু ব্রেন কাটে সাথে সাথেই বলে ফেলতে পারতাম এখানে কোনটা কোনটা হবে। তাহলে এখানে আমাদের 130টা কার কার হতে পারে? দেখো 3 স্কোয়ার, ঠিক আছে, 3 3 9 যোগ, অথবা এখানে লিখেই দিতে পারি আমরা 9 যোগ 121, তাহলে 9 মানে 3 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। এই তো, তাহলে আমাদের 130কে আমরা 3 স্কোয়ার যোগ 111 স্কোয়ার, এইভাবে আমরা এটাকে বানাতে পারি। কিন্তু এখানে আমাকে বলছে কি 2 ভাবে প্রকাশ করো। তাহলে 2 ভাবে প্রকাশ করতে বলছে, তাহলে তো আমাদের একটা দেখালাম, শুধু 3 স্কোয়ার দিয়ে দেখালাম। এবার আমরা 4 স্কোয়ার দিয়ে দেখি। 4কে স্কোয়ার করলে 4 4 16, তাই না? তাহলে 130 থেকে 16 বাদ দিলে, 130 থেকে 16 বাদ দিলে থাকে কত? 4, আর এখানে থাকে 2 1 1 114। 114 কারো স্কোয়ার হয় না, অতএব এটা হবে না। 5কে দিয়ে যদি করি, 5 5 25, 130 থেকে 25 বাদ দিলে 105। 105ও কারো স্কোয়ার হয় না, কারণ 10 10 100, 11 11 121, এর মধ্যে তার হয় না। আচ্ছা, তারপরে 6কে স্কোয়ার করি, 6 6 36, তাহলে 130 থেকে 130 থেকে যদি আমরা 36 বিয়োগ করি তাহলে কত হয়? এখানে 4 5 3 4 4 আছে, কত? 13 হবে। 4 5 6 7 8 9 10 11 12 13 94। 94ও কারো স্কোয়ার হয় না, তাহলে হলো না। 7কে স্কোয়ার করলে 7 7 49, তাহলে 130 থেকে 49। আর আরেকটা বিষয় বলি, তোমাদের তো ক্যালকুলেটার এখানে অ্যালাউ পরীক্ষার হলে, তাহলে সেক্ষেত্রে তো তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবো, আরও সহজ হয়ে যায়। তার মানে আমাদের 7কে স্কোয়ার করলে 7 7 49, 130 বিয়োগ 49 সমান সমান 81, তাহলে এটা হয়। তাহলে 130 সমান সমান 7 7 7 কত? 49 যোগ 81। 49 মানে কি? 7-এর স্কোয়ার যোগ 9 9 81। এই যে 2টি উপায় আমাদের বর্গ নির্ণয় করা হয়ে গেলো। 130কে 2 ভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারি, এটা আমাদের দেখানো হয়ে গেল। একটা হলো 130কে, ঠিক আছে। এরপরে বইতে আছে আমাদের 170কে, তাহলে এটা আমি মুছে দিলাম। ক্লিয়ার? এটাকে আমি মুছে দিয়ে আবার 170কে কয়ভাবে আমরা দেখাতে পারি সেটাকে দেখাই। 130-এর জায়গায় খালি এখানে লিখলাম 170, তাহলে 170 সমান সমান সেই আগের মতোই। দেখো এটা কিন্তু আমার 1 দিয়েই হবে। 1 যোগ 169, 69 মানে কি? 13, এই যে 9 মানে 13কে স্কোয়ার করলে 13 13 169, তাহলে আমরা লিখতে পারি 1-এর স্কোয়ার যোগ 13 স্কোয়ার। একটা হয়ে গেল। আবার লিখি, অথবা এবং লিখি 170 সমান সমান, এখন কতকে স্কোয়ার করব? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, ইত্যাদি ইত্যাদি, এরকম আমরা দেখতেই থাকবো। তাহলে 2কে স্কোয়ার করলে আমাদের 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 70 থেকে 4 বিয়োগ করলে থাকে 166। এখন 166 কারো বর্গ হয় না, কারণ 169 হয় 13-এর। আচ্ছা, তাহলে 3কে স্কোয়ার করলে 3 3 9 9, 170 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 161, সেটাও হয় না। 4কে স্কোয়ার করলে 4 4 16, 170 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 170 বিয়োগ 16 154, সেটাও হবে না, কারণ 12 12 144, 13 13 169। তোমার মনে রাখতে হবে এরকম 12 স্কোয়ার সমান সমান 144, আর 13 স্কোয়ার সমান সমান 13 13 100 কত? 69। 11 স্কোয়ার সমান সমান 121,
তাহলে আমাদের এই মাঝে যে সংখ্যা কোনোটাই হবে না তাহলে, এই তো। এবারে 5-এর স্কোয়ার করি, 5 5 25, 170 থেকে 25 বিয়োগ করি, 170 বিয়োগ 25 থাকে কত, 145, 121 থেকে এর মধ্যে নাই, অতএব এটাও হবে না। 6কে স্কোয়ার করলে 6 6 36, 170 থেকে 36 বিয়োগ করলে থাকে 134, এর মধ্যে নাই, হবে না। 7কে স্কোয়ার করলে 7 7 49, 170 বিয়োগ 49 থাকে 121, মিলে যায়, এই যে 121 আছে, ঠিক আছে। তার মানে এখানে 7 7 49 যোগ 121, তার মানে 7 স্কোয়ার যোগ 100, এখানে কত, 11 স্কোয়ার, এটাই 11 স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে দেওয়া উত্তম, না দিলেও সমস্যা নাই, কারণ এগুলি সংখ্যা তো, এটা পুরোটাই একটা সংখ্যা, এখানে ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের 170কে দুইটি উপায়ে আমরা বর্গ নির্ণয় করে দেখালাম। ঠিক একইভাবে এখানে আর একটা আছে 185কে, তাহলে এটা আমি মুছে দিই। এবার আমি কাজগুলো কিন্তু বইয়ের কাজগুলো তো আমি সব চ্যাপ্টারেরই যখন অঙ্ক করছি, কাজগুলো কিন্তু কোনোটাই বাকি রাখি নাই, তাহলে এখানে আমাদের এটা বাকি রেখে যাওয়া তো সমীচীন হবে না, এই জন্য আমি কাজগুলোও সমাধান করে দিচ্ছি। 185কে দুইটি বর্গের সমষ্টির উপরে প্রকাশ করব। 185 আমরা যদি 1-এর স্কোয়ার করি, 1 1 1, তাহলে 185 থেকে 1 বিয়োগ করলে 184, 184, ও এখানে আমি লিখছিলাম ওইটা যেমন 14কে স্কোয়ার করলে 14 স্কোয়ার সমান 196, আমার তো এটার চেয়ে ছোটো হতে হবে, অর্থাৎ 14 স্কোয়ার এখানে যাবেই না। 13 স্কোয়ার হলো, তারপরে 13 স্কোয়ার হলো 169, 12 স্কোয়ার 144, 11 স্কোয়ার 121, এই কয়েকটাকে আমি মাথায় রাখলাম, শুধু এই কয়েকটা মাথায় থাকলে অঙ্কটা সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তাহলে 185 আমাদের 14 স্কোয়ার দিয়ে হবে না, 1-এর স্কোয়ার দিয়ে হলো না, তাহলে এবার 2-এর স্কোয়ার, 2 দুগুণে 4, তাহলে এখান থেকে 181 থেকে 4 বিয়োগ করলে, 185 থেকে 4 বিয়োগ করলে 181, এখানে আছে, নাই। 3 স্কোয়ার করে 3 3 9, 185 থেকে 9 বিয়োগ করো, 185 বিয়োগ 9, 176, এখানে আছে, নাই। তারপরে 4 4 16, 185 বিয়োগ 16, 169, এই যে 169 রয়ে গেছে, তাহলে আমাদের এখানে হবে 4 4 16, 16 যোগ 169। আরও একটা সহজ বুদ্ধি বলে দিতে পারি আমরা, সেটা কি দেখো, 16 যোগ 169, তার মানে এটাকে আমরা কী করতে পারি, 4 স্কোয়ার যোগ 13 স্কোয়ার, 13 13 169, শেষ। একইভাবে এখন আসবো আমরা, এবং 185 সমান সমান 4-এর স্কোয়ার দিয়ে, 4-এর স্কোয়ার পর্যন্ত দেখছি, এবার 5-এর স্কোয়ার, 5 5 25, 185 থেকে 25 বিয়োগ করি, 185 বিয়োগ 25, 160, হবে না। তারপরে 6 6 36, 185 থেকে 36 বিয়োগ করো, 185 বিয়োগ 36, 149, তাও আসবে না, 149 এখানে আছে, 121, 100-র উপরে এখানে নাই, ঠিক আছে। এবার 7 7 49, 185 বিয়োগ 49, 136, হলো না। 8 8 64, 185 বিয়োগ 8 8 64, বিয়োগ করলে 121, এই যে মিলে যায়। এই জন্য আমি যেটা বলছি, আমি এগুলি দেখাইলাম, কিন্তু তোমাদেরকে সর্বশেষ আর একটা সহজ বুদ্ধি আমি দিয়ে দিতে পারি, সেটি হলো তোমরা আগে এই পাশে যোগ দিয়ে 121, 185 থেকে 121কে বিয়োগ করো আগে, এই কয়েকটা তো, এই 4টে মান তোমার জানা আছে, এটা তো 185-র উপরে, ওটা বাদই, এই 3টে। 185 থেকে 169 বিয়োগ করে পাইলাম 16, হ্যাঁ 16কে তো স্কোয়ার করা যায়। 185 থেকে 121 বিয়োগ করলে কত থাকে, 80 থেকে 21 বিয়োগ করলে 80 থেকে 85 থেকে 21 বিয়োগ করলে কত থাকে, 4 আর 6 64, তাহলে 64কে তো আমার স্কোয়ার করা যায়, এটা আমাদের সহজ বুদ্ধি না। তাহলে এটা 64 মানে 8-এর স্কোয়ার যোগ 11-র স্কোয়ার, তাহলে দুইটি পদ্ধতিতে আমাদের এটাও দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হয়ে গেল। তাহলে আমাদের কাজে এখানে যে এই ছিল 1 নম্বরে 3টে অঙ্ক ছিল, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার 2 নম্বর কাজে আছে 325কে 3টি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। 325কে, তাহলে এটাকে আমি মুছে দিই এবার, ঠিক আছে।
এখানে 325, 325কে দুইটি না, এখানে দুইটি বর্গের, এখানে দুই ভাবের জায়গায় হবে তিন ভাবে, তিন ভাবে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। মানে দুইটি বর্গেরই ঠিক আছে, কিন্তু এখানে আগে আমরা দুই ভাবে করছিলাম, এখন তিন ভাবে করতে বলছে। তাহলে এখন আমাদের এই 325 সমান সমান, এখানে আমাদের কিন্তু এখন 196 চেয়েও বড় না। তাহলে 15 কত হয় সেটা আমার আগে বের করি। 15কে 15 দ্বারা গুণ করলে 15 10 150, আর হলো 5 15 75, তার মানে কত 225। তাহলে 15 স্কোয়ার সমান 225। 16 কত, 16কে 16 দ্বারা স্কোয়ার করলে 256, আর 16 স্কোয়ার সমান 256। আর 17 স্কোয়ার, 17 গুণন 17 289। 300 কাছাকাছি আমাকে যেতে হবে। তার মানে 18 স্কোয়ার 324, 18 স্কোয়ার সমান 324। এগুলো তোমরা রাফে, ক্যালকুলেটার তো তোমাদের থাকবে পরীক্ষার হলে, ক্যালকুলেটার দিয়ে এগুলো গুণ করে ফেললে 18কে স্কোয়ার করলে 324 হয়। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 যোগ 324, আর 1 মানেই 1-এর স্কোয়ার যোগ এখানে কত এর স্কোয়ার, 18-এর স্কোয়ার। শেষ, একটা প্রক্রিয়া হয়ে গেল। এবারে আবার 225 সমান সমান, এখন আমরা কত দিয়ে দিতে পারি? এখন আমরা একটা কাজ করি, 18-র পর 200, এটাকে আমরা বিয়োগ করি। 325 থেকে 279 বিয়োগ করি। দেখো 325 কী করলাম, 325 বিয়োগ 289, 289 বিয়োগ করলে 36 পাওয়া যায়। তাহলে এই বিয়োগ করে এই পদ্ধতিটা আমাদের সহজ। তাহলে 36 যোগ 289, যেহেতু 17-এর স্কোয়ার আমাদের এটা আসে, অতএব 17কে স্কোয়ার করলে এটার সাথে আর 36 যোগ করলে 325 হয়ে যায়। তার মানে 6-এর স্কোয়ার যোগ 17-এর স্কোয়ার। এরপর আবার 325 সমান সমান, এখানে জানি না, আগে 17 স্কোয়ার যেমন দেখলাম, এখন আমরা ওই একইভাবে 16-এর স্কোয়ার করি। 16-এর স্কোয়ার কত, 256। তাহলে 325 থেকে 325 বিয়োগ 256 বিয়োগ করে থাকে 69। 69 কারো স্কোয়ার হয় না, অতএব ওটা হবে না। তারপর একটা 225 বিয়োগ করি, 325 বিয়োগ 225 সমান সমান 100। 100 মানে কার স্কোয়ার হয়, 10-এর স্কোয়ার, 10 10 100। তাহলে এখানে আমাদের 100 যোগ 225, তাহলে এই 100 মানে 10-এর স্কোয়ার যোগ কত, 15 স্কোয়ার। তাহলে কি 3টি উপায় আমাদের এটা দেখানো হয়ে গেল না? তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশন করে এটা দেখবে, কারণ এটার স্পেসিফিক কোনো সূত্র নাই, এটা সূত্র ছাড়া তোমরা এভাবেই অঙ্কগুলোকে সমাধান করবে। তা ঠিক আছে, তোমাদের দুইটি বর্গের সমষ্টিরূপে কীভাবে প্রকাশ করা যায় সেই বিষয়গুলো দেখানো হলো। পরীক্ষা কিন্তু এগুলি আসেই, কতে অথবা খতে অথবা গতে যে কোনো একটা সংখ্যা দিল যে এই সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে দুইভাবে প্রকাশ করো, মানে দুইভাবে, অথবা বললো একভাবেই প্রকাশ করো, অথবা বললো তিনভাবে প্রকাশ করো, যেটাই আসুক না কেন তোমরা আশা করি পারবা। তাহলে আশা করি এটা তোমাদের হয়ে গেল। এরপর আমি বলছিলাম 1 এবং 2 নং সংশ্লিষ্ট একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখন আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গেলে সময়টা একটু বেশি বড় হয়ে যাবে, তারপর আমি একদম ছোট একটি নিজে বানাই। কত বাজে এখন সেটা দেখি একটু, হ্যাঁ আমি 10 মিনিটের মধ্যে করি, কারণ এমনি ভিডিওটা তোমাদের দেখলাম একটু সময় বেশি হয়ে গেছে। তারপর আমি আরেকটা অঙ্ক, যেহেতু এখানে লিখে দিয়েছি সৃজনশীল প্রশ্নের সমাধান, আমি সৃজনশীল প্রশ্ন একটা নিজে বানিয়ে ছোট্ট একটি বানিয়ে দেখাই, খুব বড় অঙ্ক দেখাবো না, কিন্তু জাস্ট এই নিয়মের মধ্যে থাকলেই হলো। প্রশ্ন কি দিতে পারি আমাদের ফিবোনাক্কি সংখ্যা দিয়ে। তাহলে ফিবোনাক্কি সংখ্যার একটা আমরা ধারা নিই, ফিবোনাক্কি সংখ্যার যে কোনো একটা ধারা নিলাম। বইতে যে ধারাটি দেওয়া ছিল 0 1 1 ওই রকম, ওটা তো আছেই, তাহলে ওইটা না দিয়ে আমি অন্য একটা ধারা নেই। মনে করো কত নিব,
1 3 তাহলে 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 4 11, 8 দিলাম না, ডট ডট। এই একটি ধারা, এত একটি ধারা ধারা এবারে ক নম্বর কতে বললো উদ্দীপকে প্রদত্ত ধারাটি বা প্যাটার্নটি কোন ধরনের ধারা ব্যাখ্যা করো। ক নম্বর বললো, তাহলে কোন ধরনের ধারাটা? আমরা ওই যে শুরুতেই বলছি ফিবোনাক্কি ধারা। তাহলে এখান থেকে আমাদের আসলো উদ্দীপকে কোন ধরনের সংখ্যার ধারা ব্যাখ্যা করুন। মানে এটা কোন ধরনের ধারা? খালি এক কথাই বলে দিলে ফিবোনাক্কি ধারা, তাহলে তো হলো না, এটা একটু ব্যাখ্যা করেও দেখাইতে হবে। এবারে খ নম্বরে বললো ধারাটিরও বলতে পারে অথবা প্যাটার্নটিরও বলতে পারে পরবর্তী তিনটি বা চারটি দিয়ে দিই সংখ্যা নির্ণয় করো। এটা একটা অঙ্ক দিয়ে দিল। আবার গ নম্বরে দিয়ে দিল আমাদের ক খ গ তিনটি তো থাকবে, যে কোনো একটি সংখ্যা দিয়ে দিই আমরা। মনে করো এখন যে কোনো একটা সংখ্যা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। নব্বই সংখ্যাটিকে নয় নয় 81 আর 9 90 আর 64। আচ্ছা, ছোট করে দেখলাম। তাহলে এত সংখ্যাটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। একটা বানাই দিলাম, ইচ্ছে মতো এখানে একটা বানালাম। কিন্তু এখন কথা হলো কি, এই 90টি আমি এখানে কিন্তু বলতাম দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, দুইভাবে প্রকাশ করো বা তিনভাবে প্রকাশ করো, এরকম কিন্তু আসতে পারতো। কিন্তু আমি এখানে একটু অঙ্কটা দেওয়ার সময় একটু চিন্তা করলাম। কি চিন্তা করলাম সেটাও তোমাদেরকে বলে দিই, কারণ আমার চিন্তাটা তোমাদের মাঝে গেলে তোমরাও বানাতে পারবে, আর না হলে তো বানাতে পারবে না। এখানে আমি চিন্তা করলাম 90কে আমি শুধুমাত্র একটি উপায়ে আমি তৈরি করতে পারি বর্গ, মানে সমষ্টিরূপে। এইমাত্র যেটা দেখালাম, যেমন 90কে আমরা এরকম করতে পারি। দেখো আমরা 3কে স্কোয়ার করলে 3 তিরিক্ষে 9 যোগ, অর্থাৎ 3 তিরিক্ষে যদি 9 লিখি 9 যোগ 81, তার মানে এটা হয় কত? 3 স্কোয়ার যোগ 9 স্কোয়ার, 9 নং 81। তাহলে 81 আর 3 90। কিন্তু এটাকে অন্য আরেকটা যে প্রক্রিয়া করব সেটা আমি এখানে হিসাব করে দেখলাম যে না, আর কোনো প্রক্রিয়া বানানো যায় না 90কে। তাহলে বইতে যে তোমাদের দেওয়া থাকে দুইটি ভিন্ন পদ্ধতিতে বা তিনটি ভিন্ন পদ্ধতিতে যেগুলি দেওয়া থাকে, তারা অঙ্কটাকে নিয়ে আগে রিসার্চ করে ওই সংখ্যাটাকে নিয়ে। যেই সংখ্যাটাকে, যেমন আমি মাত্র আধা মিনিট বা 10-15 সেকেন্ড একটু চিন্তা করলাম, তোমরা দেখলে যে স্যার এটা লিখতে গিয়ে একটু চিন্তা করলো, আমি চিন্তা করে দেখলাম যে না, এটাকে দুইটা বানানো যায় না। আমি এখানে লিখতে গিয়ে দুইভাবে বলতে গেছিলাম, চিন্তা করে দেখলাম না, দুইভাবে বানানো যায় না। কারণ দুইভাবে কাকে বানানো যায় সেরকম একটা সংখ্যা আমাকে আবার চিন্তা করে নিতে হবে, কারণ আমি তো আগেই বলছি আমার সময় কম, অতএব আমি আরেকটা সংখ্যা নিলাম না, দরকার নাই, এখানে একভাবেই দিলাম। তাহলে পরীক্ষাতে যে সংখ্যাটাই দেওয়া থাকবে
সেটাকে চিন্তা করেই দিবে যে 2 ভাবে করা যায় কি না, 3 ভাবে করা যায় কি না। যদি যায় তবেই দিবে, তবেই বলবে 3 ভাবে করো। আর যদি না যায় তাহলে সেখানে বলবে না 3 ভাবে করো, সেখানে বলবে এটাকে 2টি সংখ্যা দিয়েই করবে। ক্লিয়ার? আর সব সংখ্যারই যে সব সংখ্যাগুলোকেই যে 2টি বর্গের সমষ্টি হবে তাও কিন্তু না, শুধু যেটা যেটা হবে সেটাই দিবে। তাহলে এগুলি ক্যালকুলেশন করে আগে অঙ্কটা বের করবে, সমাধানটা করে দেখে সেই সংখ্যাগুলোই তোমাদেরকে প্রশ্নে দেবে। ঠিক ওই রকমই আমি জাস্ট 10 সেকেন্ডের একটু চিন্তা করে দেখলাম যে হ্যাঁ 90কে আমাদের একভাবে তৈরি করতে পারি, 2 ভাবে করতে পারি না, অতএব আমি 2 ভাবে এখানে লিখলামও না, একভাবেই লিখলাম। ওকে, এই জন্য আমি একভাবেই লিখলাম। তাহলে এই 3টি প্রশ্ন আমাদের এখানে আছে। এই 3টি প্রশ্ন আমার মনে হয় তোমরা এখন আমি না করে দিলেও তোমরা সমাধান করতে পারবে। তারপরে আমি একদম খুব দ্রুত 5 মিনিটের মধ্যে এটা সমাধান করে দিই। সমাধান ক, উদ্দীপকে প্রদত্ত ধারা কি 1, 3, 4, 7, 11 ... প্রদত্ত ধারা হতে দেখা যায় যে পূর্ববর্তী, এখানে লিখেই দেই 1 + 3 = 4, 3 কমা দিয়ে লিখি 3 + 4 = 7, তারপর 4 + 7 = 11, যা পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফলের সমান পরবর্তী সংখ্যা। সুতরাং প্রদত্ত ধারার সংখ্যাগুলো ফিবোনাক্কি, ঠিক আছে, ফিবোনাক্কি সংখ্যা। শেষ। আমাদের বলছে কি ধারাটি কোন ধরনের ধারা ব্যাখ্যা করো, এটা ফিবোনাক্কি সংখ্যার ধারা। তাহলে অর্থাৎ ধারাটি ফিবোনাক্কি ধারা। কোন ধরনের ধারা? ফিবোনাক্কি ধারা। শেষ। আমাদের কিন্তু ক নাম্বারের প্রশ্নের সমাধান হয়ে গেল। এটা দেখেই বুঝতে পারছি আমরা ফিবোনাক্কি ধারা, কিন্তু তারপরেও আমাদের এটা কথা কিছু সাজিয়ে দিতে হবে, যেহেতু বলছে ব্যাখ্যা করো। আর ব্যাখ্যা করো না বললে আমরা এক কথায় বলতাম যে প্রদত্ত ধারাটি একটি ফিবোনাক্কি ধারা। শেষ। এবারে খ নাম্বার। খতে বলছে কি ধারাটির বা প্যাটার্নটির পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখন লিখি, এই পর্যন্ত আমাদের থাকলো, এটাকে আমি মুছে দিই। খ, যেহেতু ধারাটি ফিবোনাক্কি ধারা, সুতরাং ধারার পরবর্তী প্রথম পদ, আমার বলছে কি পরবর্তী 4টি সংখ্যা, পদ না সংখ্যা, পরবর্তী প্রথম সংখ্যা কত হবে? এখানে আছে 11, তাই না? 7 আর 11, 7 + 11 = 18। ধারার পরবর্তী দ্বিতীয় সংখ্যা = 11 + 18 = 10, 20, 29। ধারার পরবর্তী তৃতীয় সংখ্যা = 18 + 29, 8 আর 9, 17, 7 হাতে হলো 1, 3 1 4, 47। এবং ধারার পরবর্তী চতুর্থ সংখ্যা = 29 + 47, 16 6 হাতের হলো 1, 5 আর 2 7, 76। এইটি অ্যান্সার।
শেষ। আমাদের খ নাম্বারটাও কিন্তু হয়ে গেল। এবারে গ নাম্বারের উত্তর তো আমি মুখে মুখে যখন প্রশ্নটা লিখি তখনই বলে দিছি, দেখাইও দিছি, তারপরে একটু লিখে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের এই একটি প্রক্রিয়া শুধু আমাদের বাকি ছিল ফিবোনাক্কি সম্পর্কে, আর দুইটি বর্গের সমষ্টি রূপে যে প্রকাশ সেই বিষয়গুলো বাকি ছিল, সেগুলো আমি দেখাইয়া দিলাম। গ 90 সংখ্যাটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে লিখব 90 সংখ্যাটিকে নিম্নে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তাহলে কীভাবে লিখব? 90 সমান 1 না 9 যোগ 81 সমান 3 স্কোয়ার যোগ স্কোয়ারটাকে বাংলায় লিখে দিব 3 স্কোয়ার যোগ 9 স্কোয়ার। উত্তর 3 স্কোয়ার যোগ 9 স্কোয়ার। শেষ। তাহলে আমাদের গ নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এভাবে তোমাদের ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে প্রশ্নগুলো করতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আজকে তাহলে আমাদের প্যাটার্নের চ্যাপ্টারটি এগুলি তুলে নাও। আজকে তাহলে আমাদের প্যাটার্নের চ্যাপ্টারটি মোটামুটি বইয়ে যে অঙ্কগুলো ছিল সেই জাতীয় অঙ্কের আর কোনো কিছুই বাকি রইল না, সব ধরনের অঙ্কই আমি সমাধান করে দিলাম। এখন আমাদের বাকি রইল শুধু একটি জিনিসই, বিভিন্ন সনের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করা। সেগুলো আমি আরও এর আগে যে অধ্যায়গুলো করাইছি কোনোটারই সৃজনশীল প্রশ্ন মানে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করিনি, বা বিভিন্ন সৃজনশীল প্রশ্নগুলো আমি সমাধান করিনি, সেটা সমাধান আসবো। আগে পুরো বইটাকে আগে সমাধান করে দিয়ে, অর্থাৎ বইয়ের A to Z একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যানটা শেষ। আমি সব জায়গা থেকে একটা একটা করে পার্ট আপাতত শেষ করছি। যেমন পাটিগণিতের একটি শেষ হলো, বীজগণিতের একটি অধ্যায় মানে কি এখানে অনেকগুলো অধ্যায়, 3-4টি অধ্যায়, 4টি অধ্যায়, এগুলি সব 5টি অধ্যায়, এগুলি সব শেষ হয়ে গেছে। এক অধ্যায়ের 5টি পার্ট আর কি। এরপর পরিসংখ্যানটাও মোটামুটি শেষ করে দিয়েছি। এখন মাঝখানে আবার যেগুলি বাকি আছে সেগুলি শেষ করব, জ্যামিতিটা শেষ করব। সবগুলো শেষ করে তারপর আমি বোর্ড কোশ্চেন সলভিংয়ে চলে যাব। বোর্ডের কোশ্চেন, তারপর তোমার সৃজনশীল, নৈর্ব্যক্তিক সবগুলি আমি সমাধান করে দেবো। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।